বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী মুস্তাফা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ উদ্যোগে তাকে রাশিয়ায় নেওয়া হয়। অত্যন্ত গোপনীয়তার সাথে একটি রুশ সামরিক বিমানে করে তাকে মস্কো পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল আল জারিদার বরাতে জানিয়েছে, মুস্তাফাকে বর্তমানে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে রাখা হয়েছে এবং সেখানেই তার পায়ে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এটি বিভিন্ন গণমাধ্যমের খবর। এটি সম্পর্কে আসলে কোনো দেশ থেকে আমরা এটির সত্য মিথ্যা আমরা যাচাই করতে পারিনি। আপনার কাছে কি মনে হয়? রাশিয়া আরেকটি কথা বলছেন যে রাশিয়া আসলে খেলা দেখছে। তা তো অবশ্যই রাশিয়া খেলা দেখে। আর ডেইলি মেইল হচ্ছে একেবারে রাইট উইং আপনার আমেরিকা ইউকের। জি, ফুয়াদ, আমার ভাই ফুয়াদ সবচেয়ে ভালো জানে। তারা তো কিয়ার স্টারমারের থেকে ডোনাল্ড ট্রাম্পের বেশি সাপোর্টার। সো আই মানে আমার আরও যদি দিতে হতো, তো যাই হোক সেটা আরেক বিষয়। কিন্তু রাশিয়ার ভূমিকা আসলে কি হবে এই ক্ষেত্রে? রাশিয়া তো খুবই লাভবান হয়েছে, যেটা বললো অর্থনৈতিকভাবে, যেহেতু এখন আপনার তেলের দাম অনেক বেড়ে গেছে। এখন তো তার উপরে নিষেধাজ্ঞাও নাই, নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা উঠিয়ে দিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইউক্রেনের ব্যাপারে, ইউক্রেনের যে সমস্ত অস্ত্রশস্ত্র যেহেতু সেগুলো এখন সব ইসরায়েলের দিকে যাচ্ছে, ইসরায়েল যাচ্ছে বা ইরানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। সুতরাং এবং আমেরিকার সাথে ইউরোপের এই যে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে ন্যাটো বলছে ন্যাটোর জন্য খারাপ হবে, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে গ্যাপ, যে ব্যবধান, সেটা আরও বাড়লে তার মানে হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ ইউক্রেনের অবস্থা আরও খারাপ হবে। কারণ নিশ্চয়ই পুতিন মনে করে না যে জার্মানি, ইউকে এবং ফ্রান্স আমেরিকার মতো সাপোর্ট দিতে পারবে। তাদের সেই অবস্থা এখনও হয় নাই। সো আমি মনে করি যে ইউরোপের, বিশেষ করে যে ইউরোপের উনার এলাকায়, পুতিনের এলাকায় অবশ্যই পুতিনের সবচেয়ে বেশি লাভ হয়েছে। পুতিনের কিছুই করতে হয়নি। এবং পুতিন এখানে কি করছে, আরও কি করছে, সে প্রক্সি যুদ্ধ হচ্ছে। কারণ আমরা জানি যে সে ইন্টেলিজেন্স দিচ্ছে, প্রোভাইড করছে ইয়েকে। আমি সেদিন দেখলাম যে ডিমোনা যে আপনার নিউক্লিয়ার রিঅ্যাক্টর সেখানে ইসরায়েলে, সেখানকার আপনার ওই প্রত্যেকটা জায়গাতে একটা করে বিদ্যুৎ কেন্দ্র থাকে আবার এইসব জায়গায়। তো ওই বিদ্যুৎ কেন্দ্রেও সে বোম ফেলছে, আপনার ড্রোন ফেলেছে। সো সব জায়গায় এইটা নিশ্চয়ই দিয়েছে আমি মনে করি আর কি। এখন রাশিয়া ইউএস থেকেও বলছে যে রাশিয়া তাকে সহায়তা করছে এবং চায়নাও তাকে সহায়তা করছে বলা হয়। কারণ চায়নার বাইডু যে আপনার যে সিস্টেম, যে স্যাটেলাইট সিস্টেম, সেটাও ইরান পায়। সুতরাং আমি সেদিক দিয়ে বলবো যে রাশিয়া অবশ্যই সবচেয়ে লাভবান। তবে আমি কিছুদিন আগে এক জায়গায় বলেছিলাম যে ইরান সবচেয়ে বেশি লাভবান হবে যদি তারা হারাতে পারে, কিন্তু ইয়েস, কারেক্টলি। কারণ ইরান যদি এই যুদ্ধ যদি শেষও হয়, ইরানের উপরে কিন্তু ঝুঁকি কমবে না, এটা আমি মনে করি। হ্যাঁ, ঝুঁকি কিন্তু শেষ হয়ে যাবে না। সুতরাং সবচেয়ে বেশি লাভবান হয়তো বা আপনি যদি মনে করেন হয়তো বা রাশিয়ারই হচ্ছে। আপনি যেই প্রশ্ন ফুয়াদকে করলেন, আমি সেই ব্যাপারে আরেকটা কথা বলতে চাই যে যুদ্ধ শেষ কীভাবে হইতে পারে। আমি আজকে একটা জিনিস দেখলাম যে আপনার আগামীকাল আমেরিকার স্টক মার্কেটে কিন্তু একটা ধস নামবে, অ্যাটলিস্ট সকালবেলা। হ্যাঁ, তারপরে ওটা কি হবে আমরা, আপনি আগেই বলেছিলেন যে কয়েকজন ব্যক্তির উপরে নির্ভর করছে যে যুদ্ধ। আমি এর আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম। আমি আজকে দেখলাম যে সেটা হচ্ছে যে অপশন ট্রেড বলে। কারণ যারা আপনার স্টক ইনভেস্ট করে, তারা করে কি অনেক সময় যে আপনার টাকা ধার করেই করতে হয়। হ্যাঁ, টাকা ধার করে তারা কিনে, যদি ওই স্টকটা পড়ে যায় তখন তাদেরকে ওই স্টক বিক্রি করে তাদের টাকাটা ফেরত দিতে হয় ব্যাংকে। তো ব্যাংকে টাকা ফেরত দিতেই হবে তখন, সেই সময় যে মার্জিন কল বলে। সো যেটা বোঝা যাচ্ছে যে আগামী আর কিছুক্ষণ পরেই খুলবে, এখন তো পর্যন্ত বন্ধ। তো খুললে এটা একটা ধস নামতে পারে। যদি ধস নামে, আই এম নট অ্যান এক্সপার্ট অন দ্য মার্কেট, যদি ধস নামে তখন আমরা হয়তো দেখব যে কিছু চাপ প্রেসিডেন্টের উপরে আসবে। আমি আপনাকে আগে বলেছিলাম যে এই ব্যবসায়ীরাই সবচেয়ে বড় তার উপরে একটা প্রভাব ফেলতে পারে। তারা যদি তার উপরে প্রভাব ফেলে, তখন যদি তারা তাকে করতে পারে। এখানে আরেকটা কথা বলা দরকার যে আসলে যদি স্ট্র্যাটেজিকভাবে চিন্তা করতো আমেরিকা, তাহলে ইরানের সাথে কিভাবে যুদ্ধ করা উচিত ছিল। আমেরিকা, আমার মনে করি, স্ট্র্যাটেজিক চিন্তা করলে আপনি তো চিন্তা করবেন যে আপনার যে শত্রু বা আপনি যার সাথে যুদ্ধ করছেন তার দুর্বলতাটা কোথায়, আপনি তো তার দুর্বল জায়গায় আঘাতটা করবেন। তো আমি যা বুঝি যে এই যেটা দুর্বল জায়গা, আপনার ইরানের যে সরকারের যে দুর্বল জায়গা, সেটা হচ্ছে যে তার
জনগণের সাথে তার কিন্তু জনগণের একটা বিরাট অংশের সাথে কিন্তু তার ঝামেলা আছে, তার কিন্তু রাজনৈতিক সমস্যা আছে। সুতরাং ওইসব জায়গায় যদি কোনো ধরনের ইনসার্জেন্সি সৃষ্টি করা যেত, অর্থাৎ কোনো মুক্তিযুদ্ধ টাইপ যদি সৃষ্টি করা যেত, এবং এটা ওই আজেরিকে দিয়ে হবে না, বা এটা আমি মনে করি না কুর্দদেরকে দিয়ে হবে, এটা করতে হবে কিন্তু শিয়া মুসলিমদেরকে দিয়েই করতে হবে। হ্যাঁ, যারা হয়তো বা কিছুটা লিবারালিজম চাচ্ছে, যারা হয়তো বা ইসলামিক রেভলিউশনে অতটা বিশ্বাস করে না, বিশেষ করে এখনকার ইয়াং জেনারেশন। যদি তাই হয়ে থাকে তাহলে তাদেরকে যদি ব্যবহার করা যায়, করলে কি হবে, ইরানের উপরে কিন্তু একটা ঝামেলা কিন্তু চলতেই থাকবে। আমি যেটা ভাবছি, যে আমি যে কথাটা বলছি, অবশ্যই সেখানকার জেনারেলরা, ইউএস জেনারেলরা যদি ট্রাম্পকে এটা বুঝাইতে পারে যে আমরা এই কাজ করে আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে ফেলতে পারবো, আমার মনে হয় যে দ্যাট মাইট বি এ সিনারিও, যে ওই সময় ওই অবস্থায় চিন্তা করে যে আমরা এরপরে ইনসার্জেন্সিতে যাচ্ছি, আপাতত আমি আমার স্ট্র্যাটেজিক্যালি উইথড্র করলাম, কারণ দিস ইজ দ্য বেস্ট টু ডু, এবং আমরা তাদেরকে দুর্বল করে দিয়েছি, এখন ইনসার্জেন্সি করলে তার জন্য অনেক ইজিয়ার হবে। এরকমভাবে একটা যুক্তি সাজিয়ে তারা হয়তো বেরোতে পারে, কিন্তু সেটা আমরা যতক্ষণ না মার্কেটের অবস্থা না বুঝবো ততক্ষণ হবে না।